সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, এরপর রয়েছেন সাইদ আবদুল্লাহ। ধন্যবাদ। দুজনকে আপনারা সবাই চেনেন। অধ্যাপক পারভেজ করিম আব্বাসী অর্থনীতি বিভাগের অধ্যাপক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ঘটনা প্রবাহের উপর বিশ্লেষণ করেন। আর সাইদ আবদুল্লাহ ফ্রিল্যান্স সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। শুরুটা আমরা যেভাবে করতে চাই, আজকে দিনের খবর দুটো। একটা খবর হচ্ছে যে জামাতে ইসলামীর তরফে একটা ইন্ডিপেন্ডেন্ট রাখাইন স্টেট গঠনের জন্য চীনা কমিউনিস্ট পার্টির কাছে প্রস্তাব করা হয়েছে, তারা তাদেরকে বলেছেন। আর আরেকটা খবর হচ্ছে যে যে মুহূর্তে আমরা বলছি যে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠাবো, যেখানে 1,80,000 ফেরত পাঠানোর কথা, তো সেখানে আরও 1,60,000 উল্টো ঢুকে গেছে। তো তাতে কি দাঁড়াচ্ছে, আমাদের ডিপ্লোমেসিটা আসলে কোথায়? ধন্যবাদ মতি ভাই। দুটো খবরই হচ্ছে মানে একটার সাথে একটার একটা সম্পর্ক আছে বা ইন্টার রিলেটেড যদি বলি। এখন প্রথম বিষয় হচ্ছে যে রোহিঙ্গা সংকট অনেক বছরের ধরে এবং বিগত সরকারের আমি বলবো যে লং টার্ম স্ট্র্যাটেজিক ইনসাইটের অভাব যেটাকে বলে বা অদূরদর্শিতার জন্যেই বা অনেকটা যেটা ধারণা করা হয় যে ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নোবেল প্রাইজের খায়েশ জন্মেছিল। তো এটা অনেকে বলে, দুশো লোকেরা বলে। তো এই যে রোহিঙ্গাদেরকে আনা হলো মানবিক কারণে, ওদেরকে আশ্রয় দিল, তখন কিন্তু যথেষ্ট জনসমর্থন ছিল। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে ভেবে চিন্তে কাজ করা উচিত ছিল। কেন এই যে ঢলটা নামা শুরু করলো এবং এখন তো বোধহয় আমাদের এখন রোহিঙ্গা শরণার্থী 10 লাখের অধিক এখানে চলে আসছে। উখিয়াতে হতে বোধহয় সবচেয়ে বড় এখানে কনসেন্ট্রেশন, মানে এই কনসেন্ট্রেশন অফ এখানে হচ্ছে ডিসপ্লেসড, ফোর্সিবলি ডিসপ্লেসড পিপল, যা শরণার্থী, রেফিউজি, টেকনিক্যাল টার্মস অফ অন্য মানে, বাট সাধারণ মানুষের কাছে এটাই। এবং 12 থেকে 13 লাখে গেছে। এবং উত্তরোত্তর হচ্ছে যে আমরা যে দেখছি যে আগে জানতাম যে টাটমাডাও এখানে হচ্ছে যে জেনোসাইড এখানে শুরু করেছে, যে গণহত্যা শুরু করেছে, তার ভয়ে মানুষ এখানে হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে আসে। এখন দেখা যাচ্ছে যে ওদের তো হচ্ছে যে কোনো দিনই ওদের হচ্ছে ভাগ্য পরিবর্তন হচ্ছে না, কেননা এখন আরাকান আর্মি আসছে এবং আরাকান আর্মিকে মানে যতটুকু রিপোর্টে যা ধারণা করা যায় যে 75 থেকে 70% হচ্ছে যে নর্থ রাখাইন স্টেট মোটামুটি ওরা দখলে নিয়ে নিয়েছে, চীন স্টেটের একটা অংশ। এবং দর্শকদের জন্য বলে রাখি যে চীন স্টেট এবং হচ্ছে আপনার নর্থ রাখাইন স্টেট বা রাখাইন স্টেট দুটোই হচ্ছে বাংলাদেশের সাথে হচ্ছে মিয়ানমারের বর্ডারে, এই দুটো স্টেটই আছে। অধিকাংশ হচ্ছে আপনার রাখাইন স্টেট আর অল্প অংশ হচ্ছে চীন স্টেট। এখন শুধু শেষের দিকে যতটুকু বাকি আছে সিতুয়ে এবং হচ্ছে যে চিয়াকপু, এই দুটো পোর্টের খুব কাছাকাছি চলে আসছে। এবং ওখানে আমরা সবাই জানি যে এখানে হচ্ছে ভারতের ডিপসি পোর্ট আছে এবং চীনের হচ্ছে ডিপসি পোর্ট এবং অয়েল এবং গ্যাসের পাইপলাইন আছে যেটা ইউনান পর্যন্ত যায়। এই জন্য ভারত ও চীনের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আরাকান আর্মি আসতে চাচ্ছে। আপাতত একটা সিজফায়ার ওরা সাইন করেছিল, কিন্তু সিজফায়ারটা মানে বিঘ্ন হচ্ছে। বলে এটার সাথে সম্পর্ক কি? সমস্যাটা হচ্ছে এখানে আরাকান আর্মি প্রথম দিকে যদিও বা ওরা বলেছিল যে ওদের মুখপাত্র বা ওদের যে এখানে যে হেড, যে ওরা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে ওদের মধ্যে ফেরত নিয়ে আসার জন্য আগ্রহী। কিন্তু এখন দেখা যাচ্ছে হচ্ছে যে আপনার এই টাটমাডাও শেষের দিকে কিন্তু জোর করে হচ্ছে রোহিঙ্গাদেরকে নিয়ে ওদের দলে কিন্তু ওরা নিয়ে আসছে যে মারপিট করার জন্য হচ্ছে আরাকান আর্মির সাথে। এবং আরাকান আর্মি এখন হচ্ছে যে একের পর এক ভাষ্য দিচ্ছে, যেখানে ওদেরকে কিন্তু সেই পুরানো কথা কালার মানে কালো বা এখানে হচ্ছে মুসলিম বলে ওদেরকে বলা হচ্ছে যে ওরা হচ্ছে আসলে কোনোদিন রিলাই করার মতো না। পুরানো ইতিহাস, এগুলো এখানে টেনে আনবো না। কিন্তু এবং আরাকানের এখানে যেখানে যে আরাকানদের মধ্যে এখানে হচ্ছে রোহিঙ্গা এবং রাখাইনদের মধ্যে প্রায় 70 থেকে 80 বছর পর্যন্ত হচ্ছে কিন্তু ওদের মধ্যে কিন্তু সন্দেহ এবং বিদ্বেষ আছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমল থেকে। এবং এখন আরাকান আর্মিতে এখন শোনা যাচ্ছে যে এখানে মানে এখানে আপনার এখানে আরএসও বা আরসা এরা কিন্তু এখান থেকে ভলেন্টিয়ার পিক করে এখানে অনেকেই যাচ্ছে এবং টাটমাডাওর সাথে ওরা যোগদান করে মারপিট করছে। তো আরাকান আর্মি ছিল হচ্ছে যে নন স্টেট অ্যাক্টর, যেটা প্রায় নর্থ রাখাইন স্টেটের সাথে পুরোপুরি বাংলাদেশের বর্ডারে পজিশনে আছে। তো তারাই চাইছে না যে হচ্ছে যে রোহিঙ্গাদেরকে ওরা ফেরত নিয়ে আসুক। এবং তার সাথে সাথে আপনি অ্যান্টোনিও গুটেরেসকে কিছুদিন আগে নিয়ে আসলেন। উনি এখানে বললেন হ্যাঁ একটা জিনিস ভালো করেছে যে এখানে হচ্ছে যে গ্লোবাল মিডিয়া যেখানে বা গ্লোবাল অ্যাটেনশন স্প্যান এতটাই লিমিটেড, মানুষকে আবার মনে করাতে হয় পলিসি মেকারদের। এবং আমাদের কিন্তু এইড কাটও কিন্তু অনেক হয়ে গেছে, ফান্ডিং কাটও হয়ে গেছে।
কিন্তু এইরকম অবস্থায় আপনাকে যে রোহিঙ্গাদের সাথে আপনি এখন যে আপনি নেগোশিয়েট করবেন যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করার জন্য 3-4টি কারণ সবগুলোই মিসিং। এক, নেপিডোর সাথে আমাদের কোনো যোগাযোগ ওই অর্থে নাই, এবং 2 হচ্ছে নেপিডোর যদি কমিটও করে যে আমরা হচ্ছে যে এখানে যেমন কিছুদিন আগে বড় একটা এখানে বিধ্বংসী এখানে ভূমিকম্প হলো, যে ওরা হচ্ছে যে আমাদেরকে এড দাও, রিলিফ দাও, যেটা কোনোদিন চায় না। নেপিডো ইজ নট ইন আ পজিশন টু ডেলিভার দিস, কিন্তু দেখেছে গ্রাউন্ড রিয়েলিটি নেই। 2, আরাকান আর্মির সাথে হচ্ছে রাখাইনদের সাথে হচ্ছে মানে সাপে নেউলের সম্পর্ক, ওরাও চায় না। 3, চায়নার সাথে সাথে অরিজিনাল চায়না যে হচ্ছে এখানে অ্যাকচুয়াল সুপার পাওয়ার ইন মিয়ানমার, তারাও কিন্তু এখানে চাইবে না হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল এজেন্সিস দ্বারা সাপোর্টেড বা পশ্চিমা বিশ্বের সাপোর্টেড এখানে হচ্ছে ওরা হচ্ছে ওদের ইনফ্লুয়েন্সটা বাড়ুক রোহিঙ্গাদের থ্রুতে। তার এবং ভারত তো চাই না, তাহলে রাশিয়াও চায় না, এরা তিনজনই কিন্তু হচ্ছে অ্যাক্টিভ এখানে প্রেজেন্ট। সো বাংলাদেশ কাজ করবে কার সাথে? আমার কিন্তু প্রশ্নটা এখানে হচ্ছে, এবং যত উত্তরোত্তর এখানে কিন্তু সংকট বিদ্যমান হবে, এবং ধারণা করা হচ্ছে যে আবার নেপেডেও আবার হচ্ছে আবার নতুন করে আবার হচ্ছে আর্মড হচ্ছে, তাহলে যখন কনফ্লিক্টটা শুরু হবে তখন আবার কি হবে? আবার একটা ঢল নামবে। এর সাথে সাথে আপনি বলছেন জামাতের এখানে আমিরের যে এখানে হচ্ছে ভিজিটিং যে সিসিপি চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে যে এখানে একটা প্রপোজাল করলো, এটা আমার মনে হয় যে জামাতের যে মুখপাত্র যারা তারাই বলতে পারবে যে ওরা কেন এটা করেছে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা রাখাইন স্টেটের ব্যাপারে কিন্তু কথা কিন্তু অনেক দিন ধরে আছে, এবং কিছু আমেরিকান সিনেটেরও কিন্তু আমরা কিন্তু মনে করতে যদি 5-7 বছর আগে ওনারা কিন্তু এখানে থট বেলুন হিসাবে কিন্তু এগুলো এটা বলেছিলেন, ওয়াই নট এন ইন্ডিপেন্ডেন্ট রাখাইন স্টেট। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রাখাইন স্টেট করার জন্যে এই যে পুরা আপনার দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে ভূ রাজনৈতিক একটা সুনামি আসতে পারে, এবং তার সাথে সে সেন্টার পয়েন্ট হতে পারে হচ্ছে বাংলাদেশ, এবং এটা কিন্তু নট নেসেসারিলি গুড ওয়ে। কারণ আপনি যদি মনে করেন যে 1979 থেকে যে এখানে 1989 পর্যন্ত সোভিয়েত ইনভেশন হলো আফগানিস্তানে, তখন কিন্তু পাকিস্তান কিন্তু অনেক এইড পেয়েছিল, অনেক ফান্ডিং পেয়েছিল যে মুজাহিদিনদেরকে সাপোর্ট করার জন্য। কিন্তু উত্তরোত্তর কী হলো? পাকিস্তানে কিন্তু স্মল আর্মস বেড়ে গেল, ক্রাইম বেড়ে গেল, র্যাডিক্যালাইজেশন বেড়ে গেল, টেরোরিজম বেড়ে গেল, ড্রাগ বেড়ে গেল, এবং এখন এই যে তালেবান যাদেরকে ওরা নিয়ে আসছে সরকারে পাকিস্তানকে ধরানো করে প্রত্যক্ষ সমর্থন, তারাই হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সাইদ আব্দুল্লাহ, আপনার কি এই সম্পর্কে ধারণা আছে? জি, এই সম্পর্কে ধারণা মানে আমার লয়ের ডিগ্রির পাশাপাশি যেটা যখন আমাদের এলএলএম করতে হয় ইন্টারন্যাশনাল লগুলো আমি বেছে নিয়েছিলাম, তার ভেতরে আমার একটা মেজর সাবজেক্ট ছিল ইন্টারন্যাশনাল রিফিউজি ল। সো দীর্ঘদিন যাবৎ আমি এই ব্যাপারগুলো খুব ক্লোজলি আমার একাডেমিক কারণেই ফলো করতে হয়। সাম্প্রতিক যে ঘটনা দুইটার অবতারণা করলেন, এই জায়গায় কয়েকটা প্রেক্ষাপট একটু বলে রাখাটা দরকার। কারণ আমি মনে করি একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো তার সিকিউরিটি ইস্যুস। অনেক জায়গায় অনেকের মত পার্থক্য থাকতে পারে, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক বিভিন্ন পার্থক্য থাকতে পারে, কিন্তু যে জায়গায় দেশের সিকিউরিটি ইস্যু জড়িত এই জায়গায় আমাদের খুবই দৃঢ় পদক্ষেপটার দরকার আছে। মিয়ানমারের দিকে যদি তাকাই, বর্তমানের এই যে সংকটগুলো এবং আজকের যে খবরটা সমকালে এসেছে তার প্রেক্ষিতে যদি আমি বলি, বাংলাদেশ সামনে পাওয়ার হাউসদের একটা ব্যাটেল গ্রাউন্ড হয়ে যাক, এই ব্যাপারটা কোনো অবস্থাতেই এক্সপেক্টেড না। কিন্তু সেইটা করার জন্য পাওয়ার হাউসদের ব্যাটেলফিল্ড হয়ে গেলে কোন পরিণতি ভোগ করতে হয় বিশ্বের অনেকগুলো দেশের দিকে তাকালেই বোঝা যায়। সিরিয়ার দিকে তাকালে বোঝা যায় যে এই টাইপ একটা সিরিয়া যার কয়েক হাজার বছরের ঐতিহ্য ঐশ্বর্য ছিল, সেটার এখন কি অবস্থা। এরকম আরও অনেকগুলো দেশ আছে পাওয়ার হাউসদের ব্যাটেল হাউস হয়ে যাওয়ার। এই পুরো ইস্যুটা বর্তমানে যেভাবে চলছে, এইটাতে যদি বাংলাদেশ কোনো না কোনোভাবে ইনভলভড হয়ে যায়, আমার খুব ব্যক্তিগত একটা ভয়ের জায়গাটা আছে। ভবিষ্যতে এইটা মার্কিন জোট এবং চাইনিজ যে নতুন যে জোটটা একটা তৈরি হচ্ছে, সো মার্কিন জোট আর চাইনিজ জোটের এই বলয়ের মাঝে পড়ে বাংলাদেশে একটা ব্যাটেল গ্রাউন্ড না হয়ে যায়। এবং হওয়ার সম্ভাবনা কেন আছে আমি কয়েকটা কথা খুব ক্লিয়ারলি বলি, কারেক্টলি বলেছেন উনি একটু আগে আমার সমালোচক যে আলোচনা করছিলেন, যে বর্তমানে আমরা যদি রাখাইনের দিকে যদি তাকাই, রাখাইন অলমোস্ট 100%-এর কাছাকাছি জায়গাতে। এই জায়গায় আর মূল যে মিয়ানমারের সরকার যাদেরকে আমরা সরকার বলছি, তাদের কোনো কন্ট্রোল নাই। আরাকান আর্মি মোটামুটি এই জায়গাগুলোতে কন্ট্রোল নিয়েছে। ঠিক এই অবস্থায় দুইটা ঘটনার প্রেক্ষাপটে আলোচনা করাটা জরুরি। এপ্রিল মাসের ফার্স্ট উইকেই বর্তমানে বাংলাদেশের যাকে সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খলিলুর রহমান, উনি তখনও কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, এবং উনি এই রোহিঙ্গা ইস্যুর জন্যই এক্সপার্টিস ডিগ্রি নিয়ে উনি বসেছিলেন। তো উনি খুব চমৎকারভাবে একটা প্রচারণার পারপাসে ইউজ করলেন যে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গাদের
ফেরত নিয়ে যাওয়ার জন্য মানে কর্মসূচি শুরু হয়েছে, মানে তারা ফেরতযোগ্য মনে করছেন। এবং এইটাকে তার পরবর্তীতে দেখলাম এইটাতে মিডিয়াতে ব্যাপকভাবে এটার প্রচারণা চালানো হলো এবং চার সাইডে এমন একটা ভাইব তৈরি করা হলো যেন 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রথমবারের মতো। কিন্তু ব্যাপারটা মোটেই এইরকম ছিল না, কারণ ফেজ বাই ফেজ নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, এই তালিকাটা তৈরি করার কাজটা 2018 সাল থেকেই শুরু হয়েছিল। ডাটাটা চেক করলে যে কেউ এটা দেখতে পারবে। এবং তার ফলশ্রুতিতে যখন মিয়ানমারের বর্তমানে যারা সরকার আছে, অর্থাৎ আমাদের জান্তা সরকারের কথা যদি বলি, তারা যদি বলে যে 1,80,000 বর্তমানে ফেরতযোগ্য, তার মানে বাদবাকি বিশাল বড় একটা অংশ তারা ফেরতযোগ্য কিনা, এই প্রশ্নটাও কিন্তু কাউন্টার প্রশ্ন আসার দরকার ছিল, সেটা আসে নাই। এবং যে মুহূর্তে ওইটা বলা হলো, ওইটা বলার ভেতরেই এই জুন জুলাইয়ের পর থেকে হিউজ একটা সংখ্যা রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ ঘটিয়েছেন। আজকের সমকাল যেটা বলছে 1,30,000 এটা নতুনভাবে ঢুকেছে। এই ডাটাটা নেওয়া হচ্ছে 2023-এর মাঝামাঝির জায়গা থেকে, কিন্তু এই ডাটায় একটা ব্যাপার খুবই সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, মে জুনের পর থেকে 2024-এর সবচেয়ে বেশি ঢুকেছে। এবং লাস্ট সপ্তাহের কথা যদি আমরা বলি, সেই সপ্তাহে 1100-র ওপরে পরিবার বাংলাদেশে নতুন করে ঢুকেছে। 1100-র ওপরে পরিবার ঢোকা মানে কিন্তু সংখ্যাটা অনেক। তো এই ডাটাটা তাহলে কি ওই যে যিনি রোহিঙ্গা বিষয়ক এক্সপার্ট ছিলেন, যিনি বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইসর বর্তমানে, ওনার মুখ দেখে আমরা একবারও শুনতে পেরেছি? সেটা আমরা পারি নাই। কিন্তু 1,80,000 ফেরত পাঠানোর প্রক্রিয়ার যে জায়গাটা, সেটা যেভাবে হাইপ আপ করা হলো, তাহলে তো এই তথ্যটাও মানুষের জানার দরকার ছিল। এবং এই প্রক্রিয়াটা নতুন শুরু হয় নাই। আগস্ট মাসের পর থেকে এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরে কতজন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, এই ব্যাপারটাও সুস্পষ্টভাবে আসা উচিত ছিল। তাহলে এপ্রিলের 4 তারিখ বা 5 তারিখ বা 6 তারিখে যখন খলিলুর রহমান সাহেব এই কথাগুলো বলছেন, অ্যাপারেন্টলি দেশের মানুষ তো এইটাও জানার অধিকার রাখতো যে এই কয়েক মাসে কত রোহিঙ্গা ঢুকেছে। আমার প্রশ্নটা হলো সেই ব্যাপারটা কেন গোপন করা হলো? এই ব্যাপারটা খুব একটা ভালো চোখে অন্তত আমার কাছে লাগছে না। তারপরে আর একটা ব্যাপার হলো, এইটা প্র্যাকটিক্যালি পসিবল না। ইন্টারন্যাশনাল রিফিউজি লয়ের আওতায় ধরেন রোহিঙ্গারা এর আগেও তো কয়েক হাজার করে টেস্ট কেসে নিয়ে যাওয়ার মতো চেষ্টা করা হচ্ছিল। ইচ্ছা করলে কেউ কাউকে এইভাবে জোর করে পাঠানো যায় না। তারা যাওয়ার পরে আন্তর্জাতিক আইন অনুসারে তারা যদি নিজেরা মনে করে যে তারা সেফ ফিল করবে, তারাই শুধুমাত্র যেতে পারে। তো তারা তো নাগরিকত্বেরও দাবি করে যে যাওয়ার পর আমাদের নাগরিকত্ব দেওয়া হবে, নিজেদের যেসব ভূমি ছিল, যেসব কাজ করতো, সবগুলোর সিকিউরিটি দেওয়া হবে। এর আগেও তারা কিন্তু সেই অ্যাফার্মেশনটা না পেয়ে তারা কিন্তু না গিয়ে আবার ব্যাক করেছিল। এটা শেখ হাসিনা রেজিমের কথা বলছি। তাহলে বর্তমানে যাদের ভূমির নিয়ন্ত্রণই নাই, আরাকান আর্মি নিয়ে নিয়েছে, ওই জায়গায় কিভাবে যেতে পারে? দেখবেন ঠিক ওই স্টেটমেন্টটা দেওয়ার পরে কিছুদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তৌহিদ সাহেব, উনি বললেন যে না, এই মুহূর্তে পাঠানো পসিবল না। এমনকি তার কয়েক সপ্তাহ পরে খলিলুর রহমানও বললেন যে বর্তমান পরিস্থিতিতে পাঠানো সম্ভব না। তাহলে এই যে একটা মিথ্যা হাইপ দেওয়া হলো, এটা কেন? এবং এই সরকার আসার পরেও এই যে এতজন ঢুকে গেল, এবং ঢোকার পরে কিন্তু ইউএনএইচসিআর একটা দাবি জানিয়েছে। ইউএনএইচসিআর দাবিটা হলো বর্তমানে যারা আছে এদের বাসস্থানের ব্যবস্থা করতে। তাহলে 1,80,000 ফেরত পাঠানোর যে জায়গায় কথা ছিল যে আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি, এটা আমাদের ক্রেডিট, উল্টো আমরা দেখলাম যে 1,30,000 ঢুকে গেছে এবং এই ঢোকার সংখ্যাটা অনেক বেড়ে গেছে রিসেন্ট সময়ে। এই দাবিটা কিসের? আর ওই যে ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেটের যে দাবি তুলতেই পারে এক একটা রাজনৈতিক দল, তবে এই দাবিগুলো তোলার আগে আমাদের কতটা সক্ষমতা আছে সেই ব্যাপারটাও ডিল করাটা অত্যন্ত জরুরি। কারণ আমরা একটা জিনিস দেখেছি, আন্তর্জাতিক যখন বড় কোনো সমস্যায়, এই জায়গাতে কিন্তু বার্মা একটা আছে আমেরিকার প্রপোজালে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জায়গাটা আছে। সো একটা বড় ভূ রাজনৈতিক একটা দ্বন্দ্বের ভেতরে, দীর্ঘকালীন একটা দ্বন্দ্বের ভেতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের তো ইন্টারনাল অবস্থাও খুব একটা ভালো না। আমাদের দেশের এন্টার মিলিটারিকে কিন্তু আমরা দেশের ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ফেস করার জন্য নামিয়ে দেওয়া আছে। সো এই জাতীয় একটা আনস্টেবল অবস্থার ভেতরে যদি কোনো সংকট তৈরি হয়, আমাদের কি ওই লাক্সারিটা আছে? সেটা নাই। অ্যাপারেন্টলি আমরা আমাদের দেশের অর্থনৈতিক একটা ভঙ্গুর দশা থেকে সামনে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই সব সময়ের ভেতরে আমরা যদি একটা যুদ্ধকালীন অবস্থার ভেতরে পড়ে যাই, সেটা মোটেই ভালো হবে না। একই সাথে আরেকটা ব্যাপার আমি ছোট্ট করে যোগ করে রাখি, করিডোর দেওয়ার যে জায়গাটা, পররাষ্ট্র উপদেষ্টা বলেন কিছু শর্ত সাপেক্ষে আমরা রাখাইনে করিডোর দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। এত কুইক নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়াটা আমার মনে হয় না উচিত হয়েছে। তার কারণ এই করিডোরটাকে দেওয়াটাকে কেন্দ্র করে অনেক ধরনের ইস্যু আসতে পারে, যে ইস্যুটা ডিল করার মতো আমরা এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ ক্যাপাবল বলে অন্ততপক্ষে আমি মনে করি না। অনেক ধন্যবাদ। আমার কি একটা অ্যাড করতে পারি? সাইদ আব্দুল্লাহ অবশ্য মৌলিক একটা বিষয় প্রশ্ন করেছেন। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা উনি কয়েকজনের নাম বলেছেন, বাট ঠিক আছে, এটা ওনার ব্যক্তিগত এখানে অভিমত।
কিন্তু আমি বলবো যে এটা হচ্ছে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক পলিসি মেকিং এর ফেলিয়ার, এবং এটা হচ্ছে অ্যাক্রস রেজিমস। এটা আমি শুধু একটা পার্টিকুলার রেজিমকে, বরঞ্চ আমি বলবো এই রেজিমকে আমাদের কিছুটা হলেও অ্যাটলিস্ট বলবো যে কিছুটা হলেও এটা অ্যাটলিস্ট হাইপ তোলার চেষ্টা করেছে বা কিছু অ্যাওয়ারনেস করার চেষ্টা করেছে। হাউএভার ওরা যখন ইনিশিয়েটিভ নিতে গেছে ততদিন গ্লোবাল অ্যাটেনশন অন্য জায়গায় চলে গেছে আমাদের, মানে আপনার কিন্তু যখন গ্লোবাল অ্যাটেনশন সবচেয়ে ইন্টারেস্ট ছিল শেখ হাসিনার রেজিমের আমলে, তখন কিন্তু আমরা সুযোগের সদ্ব্যবহার নিই নাই। কারণ তখন হচ্ছে ভারত কি মনে করবে, চীন কি মনে করবে, ওগুলো আমাদের কিন্তু মোমেন্টাম হারিয়ে ফেলেছে। এখন যাই করবেন আপনি কিন্তু ট্রেনের পিছনে দৌড়াচ্ছেন। এখন আরেকটা কথা যেটা হচ্ছে, সো এটা আসলে যে কেউ হতো, যে কোনো সরকারি হতো এখন এটা কিছু করতে পারতো না, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি যেটা বলছিলাম যে জামাতে যে এটা, আমি তার জন্য আমি বলেছিলাম কিছু একজন ইউএস সেনেটর এখানে একজন এটা প্রপোজাল করেছে, তো এখানে দর্শকরা শুনতে পারে বানিয়ে বানিয়ে কথা বলা বন্ধ করো। তো আমি এখানে রিপোর্টে আমি যেটা খুঁজছিলাম, এখানে 2019 সালে এখানে স্টেট ডিপার্টমেন্টের বাজেটে যে শুনানি হচ্ছে, তখন চেয়ারম্যান অফ সাব কমিটি অন এশিয়া প্যাসিফিক অফ দ্য কংগ্রেস, খুব একটা ইম্পর্টেন্ট পজিশন এখানে। তো কংগ্রেসম্যান ছিল, নাম হচ্ছে যে ব্র্যাডলি শারমান, ইফ আই রিমেম্বার কারেক্টলি, ভদ্রলোক, উনি ক্যালিফোর্নিয়া থেকে এখানে সেনেটর। তো এই ব্র্যাডলি শারমান জনৈক ভদ্র সেনেটর, বেশ ইনফ্লুয়েন্সিয়াল। তো উনি কিন্তু তখন হচ্ছে ওই সেনেট হিয়ারিংয়ে ওপেন একটা, এটা আপনি ইউটিউবে দেখতে পারেন, এমন না যে এটা ফেক নিউজ, ইউটিউবে কিন্তু উনি ওখানে পস্টিউট করেছেন। তো তাহলে কেন আমরা হচ্ছে যে রাখাইন স্টেটটা এখানে হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট করে দিই না কেন, বা এটা হচ্ছে বাংলাদেশি, যাতে বাংলাদেশের তদারকি এক ধরনের একটা স্বাধীনতা করতে পারি না কিনা, স্বাধীন চিন্তা করতে পারি না। যাই হোক, ওটা নিয়ে ভারতীয় এবং চীনা মিডিয়াতে বেশ আলাপ আলোচনা হয়েছিল, কিছুটা বাংলাদেশে হয়েছে, তারপর জিনিসটা মানে চুপ হয়ে যায়, মানে নিশ্চুপ হয়ে যায়। এতদিন পর আবার আমরা দেখছি হচ্ছে একভাবে না আরেকভাবে এই ফর্মে আসছে। এখন দেখুন, রাখাইন রাষ্ট্রের স্বাধীনতা হবে কি না হবে এটা কিন্তু ওদের জনগণরা বলে দেবে। এবং দুই, আমার যেটা প্রবলেম, চাইনিজদের সঙ্গে আলোচনার সময় এটা বলা, এটা এখন এটা আমি আবারও বলছি, এটা যে জামাতের যারা রাজনৈতিক প্রতিনিধি দল আছেন তারা বলবেন যে ওনারা কেন এটা বলেছেন, কিন্তু আমরা যতদূর জানি চাইনিজ কমিউনিস্ট পার্টির রিপ্রেজেন্টেটিভ বলেছেন কিন্তু যে আমরা কিন্তু কোনো দেশে কিন্তু ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো কাজ করি না। এটা কিন্তু চাইনিজ সিসিপির একটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা স্টেটমেন্ট বা স্ট্যান্ডার্ড একটা বিলিফ, এর বাইরে ওরা যাবে না। এবং দুই নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল করিডোরে যে আমার সহ-আলোচক যেটা বললেন, এটার সাথে আরও জিনিসটা প্রবলেম, যেটা আমরা সিকিউরিটি অ্যানালিস্ট যারা চিন্তা করি এটা নিয়ে শঙ্কা দেখি, যে শুধু তো এটা হিউম্যানিটেরিয়ান করিডোর না, যদিও এখানে অন পেপার এখানে হচ্ছে নামটা থাকবে, এখানে হচ্ছে যে আপনার এখানে এখন ওষুধ যাবে, এখানে ফুড যাবে, এখানে ড্রাউট লাইক কন্ডিশন আছে, এখানে সব ভালো কথা। তো ওর সাথে সাথে কিন্তু ড্রাগ ট্রাফিকিং, ওয়েপন্স ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, এবং হচ্ছে যে এই রাখাইন স্টেটে যে সংঘাত, ওটা কিন্তু এখানে ছাপিয়ে আসতে হবে। অলরেডি কিন্তু এখানে ক্যাম্পে কিন্তু এখানে খুনাখুনি হচ্ছে, কিন্তু একদল আরেক দলের সাথে কিন্তু এখানে সংঘর্ষ করছে। এবং এখানে আপনি বলেন রাহাজানি বলেন, হাইজ্যাকিং বলেন, কিডন্যাপিং বলেন, এগুলো কিন্তু ওইসব জায়গায় কিন্তু অনেক বেড়ে গেছে। তো আমরা এখন এই যে নিউ কোল্ড ওয়ার, যেটা যে নতুন যে স্নায়ুযুদ্ধ যেটা শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে, এবং বার্মা একটা তো প্রভিশন আছে যে ওখানে বলেছে যে বাংলাদেশ এবং থাইল্যান্ডকে ওরা ইউজ করবে যেখানে একটা গণতান্ত্রিক সরকার এস্টাবলিশ করে। ট্রাম্পের আমলে হয়তো বা এইগুলো হয়তো ওই প্রায়োরিটি একভাবে না আসে, অন্যভাবে আসবে। তো আমাদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে যে আমরা যাতে এখানে আমরা আমাদের স্ট্রেংথটাকে নিশ্চয়ই আন্ডার এস্টিমেট করা উচিত না, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে হবে, এবং উই শুড নট বাইট অফ মোর দ্যান উই ক্যান চিউ। রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য আমরা সবসময় আওয়াজ তুলতে হবে, বাস্তব হোক বা অবাস্তব হোক, মানে এখানে কিন্তু আমাদের তুলতে হবে, প্রেশারটা রাখতে হবে, কিন্তু যাতে মানে ইন্টারন্যাশনাল এখানে পলিসি মেকার্সরা যাতে এখানে ভুলে না যেতে পারে। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, যেটা আমি আপনাদের প্রোগ্রামে বহুবার বলেছি, 5-6 বছর ধরে বলছি, কোনো চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু দীর্ঘস্থায়ী একটা সমস্যা, সহজে অচিরে সমস্যা সমাধান হবে না। অনেক ধন্যবাদ। অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলছেন যে মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। বিচারের প্রক্রিয়া সম্পর্কে আমরা অত ডিটেইলস জানি না কিভাবে কি হয়েছে, তো আপনাদের লয়ের ছাত্র হিসাবে আপনি কিভাবে দেখছেন? শেখ হাসিনার বিচারের প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমার কাছে মনে হয় যে একজন ব্যক্তিকেন্দ্রিকের কথার বাইরে গিয়ে এই ব্যাপারটা যদি এইভাবে আলোচনা করা হতো, যারা আওয়ামী লীগের পারপেট্রেটর ছিল, যারা দীর্ঘদিন ধরে মানুষকে খুন, মানুষের সম্পদ লুটপাট করে নেওয়া, দেশের টাকা পাচার করে দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে যারা এই ব্যাপারগুলো স্কেল আপ করেছে, তাদের বিচারের প্রক্রিয়াটা কত দূর, এই জায়গাটা হিসাব করতে গেলে একজন ব্যক্তিকে যদি আমরা
আটকে যাই তাহলে কিন্তু আরেকটা প্রশ্ন ইনএভিটেবলি চলে আসবে, এবং সেটা কিন্তু আল জাজিরার ইন্টারভিউয়ের ভেতরেও ছিল, যে শেখ হাসিনা তো দেশের বাইরে, তাকে ফিরিয়ে আনে বিচার করা হবে কি হবে, এই প্রশ্নটাও কিন্তু তার উত্তরটা দিতে হয়েছে। ভারতের সাথে কিন্তু আমাদের একটা চুক্তি আছে, মানে ওই যে আসামি বন্দী যারা আছে তাদেরকে ফিরিয়ে আনার যে চুক্তিটা, কিন্তু সেই চুক্তিটাও ঠিকমতো কাজ করবে বলে বর্তমান ভূ রাজনৈতিক অবস্থায় আমি বিশ্বাস করি না। এটা একটা লম্বা প্রক্রিয়া, ওর মধ্যে আবার কিছু আবার কন্ডিশনও দিয়ে দিয়েছে, যেখানে আবার রিপ্যাট্রিয়েশন প্রিভেন্ট করার জন্য, যদি আপনি ন্যায় বিচার না পান, রাজনৈতিক মানে যদি আপনার স্বার্থে যদি আপনার বিচারটা হয়, সো এই জায়গায় অনেকগুলো জটিলতার জায়গাটা আছে। কিন্তু একই সাথে আমি এই বিশ্বাসটা আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারতাম যদি আমি দেখতাম এই 9 মাস তো হতে চললো, এই 9 মাসের ভেতরে বিচার প্রক্রিয়াটা কত দূর আগালো। সেই ক্ষেত্রে আইসিটি ট্রাইব্যুনালের অনেক সক্ষমতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। আবার অনেক ক্ষেত্রে যে মামলাগুলো হচ্ছে, মামলার আসামির সংখ্যা কত হচ্ছে, এইটাকে আমি মোটেই মনে করি না এটা ন্যায় বিচারের জন্য একটা স্কেল। বরং আপনি যদি সলিড মামলা 5টাও যদি কারো বিরুদ্ধে করা যায়, সেটার ভিত্তিতেও যদি বিচার করা হয়, দিস ইজ মোর দেন এনাফ। কিন্তু আপনি একজনের নামে 500টা বা 600টা মামলা করলেন, মামলাগুলোর ভিত্তি দুর্বল থাকলো, একটা না একটা পর্যায়ে গিয়ে বিভিন্ন পথ পরিক্রমার ভেতর গিয়ে সেই মামলাগুলো খারিজ হয়ে যেতে পারে। অনেকগুলা মামলা করা হচ্ছে যে মামলাগুলার গ্রাউন্ড যেটা, সেই গ্রাউন্ডটা ঠিকমতো এস্টাবলিশ করা হয় নাই। এমনকি যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোফার কাজ করছে, আমার কাছে মনে হয়েছে এই জায়গায় আরও ঠিকমতো কাজ করার মানে হিউজ একটা রুম ছিল, হিউজ একটা স্কোপ ছিল, কিন্তু সেই জায়গাটা এখনও ঠিকমতো ফোকাস করা যাচ্ছে না। যেমন ট্রাইব্যুনাল এখন তো একটা আছে, আলোচনা চলছে যে 2টা ট্রাইব্যুনাল করাটা জরুরি। আবার যারা আছেন এই বিচারগুলো করার ক্ষেত্রে আমাদের একটা সুবিধার জায়গাটা হয়েছে কি, মাঝে জাতিসংঘ যখন একটা প্রতিবেদন দিয়ে দিল, শেখ হাসিনার যেমন বা তার সাঙ্গপাঙ্গরা বিভিন্ন জায়গায় যেভাবে বলে বেড়ানোর চেষ্টা করবে যে আমাদের মতো যারা আমরা আছি তাকে উৎখাত করার একটা ষড়যন্ত্র ছিল, এইটা আর ইন্টারন্যাশনালি কখনো এস্টাবলিশ করতে পারবে না অ্যাজ লং অ্যাজ জাতিসংঘের ওই রিপোর্টটা প্রুভ করে দিচ্ছে সে বাংলাদেশে ম্যাস কিলিং চালিয়েছে, সে বাংলাদেশে যত ধরনের মানবতা বিরোধী অপরাধ আছে সেগুলো চালাচ্ছেন। কিন্তু একই সাথে আরেকটা ব্যাপারও কিন্তু নিশ্চিত করাটা জরুরি, এই অপরাধ কি শুধুমাত্র শেখ হাসিনা করেছে বা তার কয়েকজন মন্ত্রী? এটা তো করে নাই। এন্টার আমলাতান্ত্রিক সিস্টেমটাকে যেভাবে ব্যবহার করেছে, আইন শৃঙ্খলার সিস্টেমটাকে যেভাবে ব্যবহার করেছে, সেই সিস্টেমটা ভাঙার পেছনে এই সরকারের যে ধরনের তৎপরতা থাকার দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে সেটা ঠিকমতো আগায় নাই। একই সাথে আরেকটা ব্যাপার হলে বিচার প্রক্রিয়াগুলো যদি ঠিকমতো আগাতো, এমন অনেক মানুষ ছিল যাদের বিচারের ভেতরে চলে আসতো, তারা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে হুমকি দিয়ে বেড়াচ্ছে, যা খুশি তাই করে বেড়াচ্ছে। কিন্তু তাদেরকে কি ঠিকমতো বিচারের উদ্যোগটা নেওয়া হচ্ছে? আমার কাছে মনে হয় যখন বিভিন্ন সংস্কারের আলাপ আসে, আমি মনে করি শেখ হাসিনা পালিয়ে গেছে, এইটাই বাংলাদেশের জন্য অনেক বড় একটা সংস্কার। 2 নম্বর যেটা সংস্কার, যেটা সবচেয়ে জরুরি ছিল, এই যে যারা এতগুলো মানুষ হত্যা করেছে, শুধু এই জুলাই গণ অভ্যুত্থানে না, বিগত 15 বছরে যত মানুষকে গুম করেছে, খুন করেছে, লুণ্ঠন করেছে, দেশের টাকা পয়সা লুট করে বিদেশে নিয়ে গেছে, তাদেরকে প্রপার বিচারের আওতায় নিয়ে আসে। আমি বলি না যে বিচার শেষ করতে হবে, কোনো বিচার দ্রুততমভাবে শেষ নাও করা যেতে পারে। আমি একটা ফেয়ার ট্রায়ালে বিশ্বাস করি। অতীতেও তো এমন হয়েছে, চটজলদি বিচার করতে গিয়ে বিচারের ফেয়ারনেসটা নষ্ট করা হয়েছে, এটাও করা উচিত না। এই বিচারের প্রক্রিয়াটা যেভাবে আগাচ্ছে, সো ফার আই এম নট স্যাটিসফাইড অ্যাট অল। অনেক ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ আপনাকে। প্রফেসর আব্বাসী, আমরা কি অন্য প্রসঙ্গে যাব? আমি এখানে শুধু এক লাইনে আমি এখানে বলতে পারবো যে, যদি আমি আমি অন্য প্রসঙ্গে যাবো বোধহয়, কিন্তু এখানে বলবো যে বিচার প্রক্রিয়াটা যতটা এখন যেখানে সরকার যে চেষ্টা করছে, আমার কেন জানি মনে হচ্ছে মিডিয়াও এর সাথে ইনভলভ হয়ে গেছে একটা সেন্সেশনালিজমের দিকে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে জাস্টিসটা যদি প্রপারলি করে তাহলে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ না হয়, এবং তাহলে হবে কি, আপনার বিচারটা যদি আপনি ট্রান্সপারেন্টলি করেন, যদি আপনি এভিডেন্সটা প্রপার এভিডেন্স নিয়ে করেন, ওই 200 লোককে মামলায় জড়িয়ে দিলাম একটা বাস পুরানোর জন্য, সেই আওয়ামী লীগের আমলে যে ধারাটা ওখানে শুরু করেছে ওইটাই যদি এখানে ফলো করি, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাহলে কিন্তু হচ্ছে যে আমি কাউকে আপনার নিয়ে কোনো শক্ত আপনার নিয়ে কোনো আমার এভিডেন্স নেই, তো আমি একটা মন গড়া একটা মামলায় দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার মনে হবে যে এই যে আমরা যেটা জন্য চেষ্টা করছি, যেখানে হচ্ছে যে এখানে রুল অফ ল, এখানে আইনের শাসন করা বা হচ্ছে যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা এস্টাবলিশ করা, এটা কিন্তু তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা এখান থেকে বহু দূরে চলে যাব, এবং ভবিষ্যতে কিন্তু এই মামলার এখানে বিচার প্রক্রিয়া নিয়ে তখন কিন্তু প্রশ্ন আবার উঠতে থাকবে, যেটা আওয়ামী লীগের আমলে যেটা মানবতার বিরুদ্ধে যেখানে এখানে এই আইনগুলো করা হয়েছিল বা মামলা করা হয়েছে, যেটা নিয়ে এখনো প্রশ্নবিদ্ধ, অবশ্যই সেগুলো প্রশ্নবিদ্ধ, এবং এটা কিন্তু কোনোদিন একটা রেজলিউশন হবে না। জি,
আপনার কাছে আবার আসছি এখনই। সেটা হচ্ছে যে আপনি জানেন যে এটা বিশ্বব্যাংকের একটা রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে চারদিকে আলোচনা হচ্ছে, এমনকি দেশে বিদেশে আলোচনা হচ্ছে। এই রিপোর্টের নানা দিক আছে এটা। জি, তো আপনি যেহেতু অর্থনীতির অধ্যাপক, আপনি কি একটু কাইন্ডলি বলবেন একটু? দেখুন, অত্যন্ত ধন্যবাদ মতি ভাই, আশা করি একটু সময় পাবো এখানে এটা বলার জি, জন্য। বলেন। তো রিপোর্টটা পড়ে আমার মোটেও ভালো লাগে না, তো আমি সংক্ষিপ্তভাবে বলছি, যা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট আছে ওটাই বলছি। কোনো ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ম্যাক্রো পভার্টি আউটলুক, এটাও রিলিজ করে, এবং জানুয়ারিতে ওরা কিন্তু বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হার বলেছিল 4.1%। কিন্তু এই এপ্রিলে এসে ওরা কিন্তু এখন আমাদের প্রেডিকশনটা অনেকটা নামিয়ে দিয়েছে, এবং এটা হচ্ছে যে 3.3% করেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি হার। তার মানে কি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হার হচ্ছে যেখানে হচ্ছে স্লথ হয়ে গেছে, অর্থনৈতিক মন্দা আরো হচ্ছে, এটা হচ্ছে যে আরো বেড়ে যাচ্ছে। তার সাথে সাথে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তাদের রিপোর্টে আছে যে সবচেয়ে বেশি স্লোয়েস্ট গ্রোথ রেট 37 বছরে। বাংলাদেশের 37 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সবচেয়ে কম, সর্বনিম্ন। তার সাথে সাথে ওরা কি বলছে, অতি দারিদ্র সীমা এখানে যে যারা এখানে আছে, যারা হচ্ছে আপনার মনে করেন দিনে গড়ে হচ্ছে $2.15 নিচে কামাই করে, তাদের সংখ্যা এখন 1,58,00,000 লোক, বিশাল জনসংখ্যা। এবং দারিদ্র সীমার নিচে যেখানে আমরা এখানে ধরছি, মানে হচ্ছে যে আপনি মনে করেন যে মাসে আমরা ধরছি 3,800 টাকার মতো যদি ওখানে আয় না করে বা এর চেয়ে নিচে আয় করে, তারপরে দারিদ্র সীমার মধ্যে ওখানে হচ্ছে 3,90,00,000। এটা হচ্ছে এখানে এটা। এবং এখানে বলছে যে অতি দারিদ্র সীমার যেখানে যারা জনগণের সংখ্যা 2024 সাল থেকে 2025 সালে যে আর্থিক বছরের জন্য এটা 7.7% থেকে 9.3% হয়ে গেছে। এবং এর মধ্যে বলছে যে বাংলাদেশে গড়ে 5টা ঘরের মধ্যে 3টা ঘরের হচ্ছে আয় কমে যাচ্ছে, এবং হচ্ছে ওদের সঞ্চয়ের উপর হাত পড়ছে, মানে সেভিংস এখানে ইউজ করছে। এবং তার সাথে সাথে আরো ভয়ঙ্কর কথা বলছে হচ্ছে তাদের তথ্য অনুযায়ী, তথ্য ভুল হতে পারে, কিন্তু এটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে আসছে, যে এই 6 মাস যেখানে হচ্ছে ফিসক্যাল ইয়ার 2024-25 থেকে এই সময় কিন্তু 4% শ্রমিক কিন্তু হচ্ছে কর্মসংস্থান মানে এখানে হচ্ছে চাকরি থেকে এখানে দে হ্যাভ বিন স্যাকড, দে লস্ট দেয়ার জবস। এবং তার সাথে সাথে আপনার হচ্ছে যে আয় কমে গেছে হচ্ছে 2% নিম্ন দক্ষতার বা লোলি স্কিল ওয়ার্কার্সের জন্য। এই মানে একটার পর একটা যাচ্ছে। এবং তার সাথে সাথে আরো হচ্ছে যে এমন হচ্ছে যে যদি মনে করেন সপ্তাহে 2 দিন যদি কাজ না করতে পারে, তার যদি 2 দিন যদি লোক কাজ না করতে পারে, তাহলে 20 লাখ লোক আছে এমন যারা হচ্ছে দারিদ্র সীমার নিচে চলে যাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বিগত আমি বলছি বিগত 3 বছর 3 মাস মানে 39 মাস ধরে আপনার মূল্যস্ফীতির প্রবৃদ্ধির হার আপনার কামাইয়ের প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি। তার মানে আপনি যাই কামাই করছেন তার চেয়ে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তার জন্য আপনার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যদি এখানে দেখেন এই আমাদের যে টোটাল যে পভার্টি রেট, এটা এখন প্রায় 23%। এবং এই প্রথম 30 বছরে আমাদের দারিদ্র সীমার সংখ্যাতে এখানে হচ্ছে যে সবসময় কমে যাচ্ছিল, উত্তরোত্তর দারিদ্র সীমার সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং ওরা ভবিষ্যতে কিছু প্রজেকশন দিয়েছে যেটা আরও ইম্পর্টেন্ট, হচ্ছে মূল্যস্ফীতি, যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানে। হাসিনা সরকারও কিন্তু অনেক অংশে পড়েছিল মূল্যস্ফীতির জন্য। এই মূল্যস্ফীতি এখানে হচ্ছে 10% মতোই থাকবে, এবং এই বছরটা এখানে জিনিসের দাম চড়া থাকবে। এবং ওরা বলে দিচ্ছে যে এই যে অর্থনৈতিক মন্দাটা এটা আরও খারাপ হতে পারে। কেন? বিনিয়োগ পড়ে যাচ্ছে, দেশি এবং বিদেশি ব্যবসায়ীরা এখানে ভরসা পাচ্ছে না রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এবং চড়া মূল্যস্ফীতির জন্য, এবং হচ্ছে অর্থনৈতিক খাতে ওখানে হচ্ছে নৈরাজ্যের জন্য। এবং এটা বলে দিয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়ে যাওয়ার সম্ভাবনা। তার সাথে সাথে হচ্ছে ট্রাম্পের এখানে হচ্ছে যে ব্যবসায়ী যে বা ট্যারিফ ও ট্রেড ওয়ারের এখানে সমস্যা। তার মানে এবং ওরা বলে দিয়েছে যদি ইলেকশন নিয়ে যদি এখানে হচ্ছে সংশয় থাকে বা ওটা নিয়ে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ে, তাহলে কিন্তু বাংলাদেশে এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তো কমবে, আর দারিদ্র্যের হার বাড়তে থাকবে এবং আমাদের অর্থনৈতিক চাপ বাড়তে থাকবে। তো সাইদ আব্দুল্লাহ, আপনার কি এই ব্যাপারে কিছু বলার আছে? বলার আছে মানে ডাটাগুলো নিয়ে খুব চমৎকারভাবে কথা বলছিলেন উনি, যেহেতু একজন অর্থনীতিবিদ।
তো তার সামনে অর্থনীতির আলাপ করার চেয়ে বরং আমি এটার রাজনৈতিক যে মানুষের আন্ডারস্ট্যান্ডিং আমি একটু ওই দিকে যাই প্লিজ। এই ব্যাপারটা আমি যেটা আমার পার্সোনাল যেটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তৃতীয় বিশ্বের একটা দেশের রাজনীতি কিভাবে মুভ করবে এটা বোঝা যায় ওই দেশের অর্থনীতিটা কিভাবে চলছে। মানে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। হাসিনাকে নিয়ে, হাসিনার পতনে আমরা আন্দোলন করেছি, এটা যেমন সত্য। আমার একটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং ছিল এই সব আন্দোলন যদি নাও হতো, হাসিনার সরকার মোরললেস 2026 সালের ভেতরে ওই শ্রীলঙ্কার যেমন অর্থনৈতিক একটা ডিবাগলের ভেতরে পড়ে গেল, হাসিনার সরকারও সেম পদ্ধতিতে পড়ে যেত। তার কারণটা হলো সে অর্থনীতিকে কোনো অবস্থাতেই ট্যাকেল করার মতো সক্ষমতা তার হাতে ছিল না। তো অর্থনীতিটাকে যদি আমরা রিপেয়ার না করতে পারি, এই জায়গায় যদি ঠিক না করতে পারি, সামনেও আমাদের বাংলাদেশ খুব ভালো কোনো জায়গায় যাবে এটা আমি মনে করি না। যেমন মুক্তিযুদ্ধের একটা কথা যখন আমি একটু পড়াশোনা করার চেষ্টা করি নিজের ক্ষুদ্র সামর্থ্যের ভেতর থেকে, মুক্তিযুদ্ধ যখন হলো, মানুষ একটা স্বাধীন দেশ পেল, মানুষ প্রচন্ড খুশি। কিন্তু ঠিক 3 বছরের মাথায় যখন 1974 সালের দুর্ভিক্ষ যখন আসলো, সেটার বিভিন্ন কারণ ছিল। অব্যবস্থাপনা তো নাম্বার 1 কজ, যেটাকে হাইড করে রাখা হতো 1974 সালের, এবং তারপরে আরো অনেক 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 কারণ ছিল। তো 1974 সালের যখন দুর্ভিক্ষ হয়ে গেল, তখন কিন্তু বিখ্যাত বিখ্যাত কিছু কবি ছিলেন, তাদের কবিতার লাইনগুলোও যদি আমরা অ্যাসেস করি, ওনারা যখন কবিতা লিখছেন যে ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, এর কিন্তু একটা প্রেক্ষাপট আছে যে কেন এই সময় এসে মানচিত্র খাওয়ার দরকার হচ্ছে। তার কারণ পেটে যদি ভাত না থাকে তখন অনেক মুক্তির আলাপও খুব একটা আশা জাগা নিয়ে মনে হয় না। সো বাংলাদেশের অর্থনীতি নিয়ে যদি কথা বলতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকে জরিপটা চালিয়েছে যে এই বছর 30 লাখ মানুষ যারা আছে এরা অতি দরিদ্র হয়ে যেতে পারে, এবং তার পেছনে যেটা অতি দরিদ্রের হার বেড়ে 9.3%-এ চলে যেতে পারে, যেটা এই 2024 সালে ছিল 7.7%, যদি আমি ভুল না করি। তো এই ডাটাটা যখন দিল, এর পেছনে কিন্তু আবার কারণ কিছু উল্লেখ করেছে দেখলাম। সেই কারণগুলোর ভেতরে যেটা ছিল প্রকৃত আয় কমে যাচ্ছে মানুষের, দুর্বল শ্রমবাজার, এবং আরেকটা ব্যাপার অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্থর গতি। এটাকে বোঝানোর জন্য আমি আরেকটা ক্ষেত্রে বলি যে অবশ্যই হাসিনার পতন ঘটে যাওয়ার পরে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের দিকে বেশ কিছু ভালো কাজ হচ্ছে, কিন্তু সেটা ভিজিবল হতে আরো কিছুটা টাইম লাগবে, কারণ এইগুলা তো আর আলাদিনের চেরাগের মতো কেউ বসে থাকে না যে ইমিডিয়েটলি হবে, এটা সময় লাগবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের আরো একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের অর্থনীতির চাকা যদি ঘুরতে হয় তাহলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আছে এফডিআই, সেটার তো রেগুলার ফ্লোটা দরকার। এবং আমরা বলি আর না বলি এই কথাগুলো আবার অনেক ধরনের যে এলিমেন্ট পার্সন যারা আছে তাদের জন্য বোঝানোটা মুশকিল, কিন্তু আদতে যারা বিজনেস প্রতিষ্ঠানগুলো রান করে, অনেকগুলো বিজনেস প্রতিষ্ঠানের সাথে আমি যখন পার্সোনালি মানে খোঁজখবর রাখার চেষ্টা করেছি যে আসলে ঘটনাটা কেমন, দেখলাম যে তাদের কাছে কিন্তু সুখকর কোনো চিত্র আমি পাইনি। তারা অনেক কিছু নিয়ে তারা বেশ খানিকটা মানে আশাহত অবস্থায় আছে। কারণ কি, একটা গভর্নমেন্ট যখন ফিক্সড একটা পলিসির ভেতরে না আসবে ততক্ষণ পর্যন্ত একটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে তারা কেন ইনভেস্ট করবে, সেটা বিদেশি যারা ইনভেস্টর আছে তাদের ক্ষেত্রেও, দেশের ভেতরে যারা বিজনেস করতে চায় তারাও। কারণ কি, যখন একটা সরকার আসে, ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরে মানুষকে চিন্তা করে ঠিক আছে 5 বছর এই নীতিতে চলবে, সেই নীতিটা অ্যাপারেন্টলি আনফেয়ারও হতে পারে, বিভিন্ন ইনফ্লুয়েন্স করার জায়গাটাও হতে পারে, কিন্তু কেউ যদি বিজনেসম্যান হয় ওনার কিন্তু মাথায় আছে ঠিক আছে আমার বিজনেসটা রান করার জন্য এই চ্যানেল ধরে এই কাজটা করতে হবে। কিন্তু বর্তমানের যে অবস্থা চলছে, একজন বিজনেসম্যান সে তো আর 1 বছরের জন্য ইনভেস্ট করে না, তার তো একটা বড় প্ল্যান থাকে। সো ওই প্ল্যানের ভেতরে সে কিন্তু অনিশ্চিত যে আমি এই মুহূর্তে কি করব, 1 বছর পরে বা 2 বছর পরে এই সিস্টেমটা তো নাও চলতে পারে, তখন আমার কি হবে। সো স্বাভাবিকভাবেই এই টাইপ একটা অবস্থার ভেতরে ইনভেস্টমেন্ট আসবে না, এফডিআই আসবে না, এবং নানা ক্ষেত্রে অনেক কিছু বাধাগ্রস্ত হতে থাকবে। তো এই ব্যাপারগুলো কিভাবে ডিল করা যায় এটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বুঝতে হবে। একই সাথে এইটাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এইটাও মানুষের কাছে বোঝাতে হবে। শুধুমাত্র পপুলিস্ট আইডিয়া দিয়ে ছোট্ট ছোট্ট কিছু হাততালি পাওয়ার ব্যবস্থা করা যায়, কিন্তু বাস্তবিক অর্থেই অর্থনীতির চাকাটা ঘুরবে কিনা সেই ব্যাপারে বোধহয় মনোযোগী হওয়ার দরকার আছে। সেই জায়গায় পপুলিস্ট কোনো তত্ত্ব না, বরং এক্সপার্টিস যাদের সত্যিকার অর্থে আছে তাদেরকে নিয়ে কিভাবে কাজে লাগানো যাচ্ছে সেই ব্যাপারটা মাথায় রাখাটা জরুরি। অনেক ধন্যবাদ ডক্টর জি। মোহাম্মদ ইউনুস আল জাজিরাকে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, জি, তাতে তিনি স্পষ্ট করে বলছেন যে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। এটা তো এখন তাহলে তো নির্বাচন নেই। দেখুন, হ্যাঁ আমি পুরো ইন্টারভিউটা দেখি নাই, আমার কাছে লিংকটা আসছে, আমি দেখি নাই, তো যেটা দেখি নাই সেটা আমি পুরোপুরি বলা উচিত হবে না, বাট যতটুকু আমি মানুষের কাছে বলেছি এটা ঠিক, এটা আমি পুরোপুরি আমি অতিরঞ্জন করব না। যে আপনি যদি সাধারণ মানুষের কথা বলেন, যে মনে করুন খেটে কাজ করছে, বা হচ্ছে মনে করুন রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার, উবারের ড্রাইভার, এদের সাথে মাঝে মধ্যে সবারই কথা হয়
একটা পারসেপশন ছিল অন্তত ঈদ পর্যন্ত একটু বোধহয় জিনিসের দাম কমে, তখন কিন্তু মূল্যস্ফীতি কমে আসছিল। আই হ্যাভ টু রোজার মাস আই হ্যাভ টু অবজেক্টিভলি সে হোয়াট, মানে যেটা সত্যি সেটা বলতে হবে। এবং এটা পিছনে কারণ ছিল, কারণ সেই সময় শীতের সময় সবজি এখানে সরবরাহ বেশি হয়েছিল এবং এখানে হচ্ছে আমদানি কিছু করা হয়েছিল এবং ওগুলো লাইক পিরিয়ড একসাথে চলে আসছিল। তো যাই হোক, যে কোনো কারণে হোক, বেশ কয়েকটা কারণে হোক, যে কোনো কারণ না, তার জন্য মানুষ কিন্তু জিনিসপত্রের দামটা একটু কমেছে, একটু বোধহয় চাঁদাবাজি কমেছে। এটা সে সাধারণ মানুষের এখানে একটা ভার্সন ছিল। কিন্তু এখন কিন্তু মূল্যস্ফীতি আবার বাড়ছে, আবার কিন্তু আমি শুনছি এখানে চাঁদাবাজির এখানে কাহিনী আবার বেড়ে গেছে। এবং এখন শুধু রাজনৈতিক দল না, যারা বলে যে আমরা নতুন রাজনৈতিক দল বানাবো তাদের সামনে একই অভিযোগ শোনা যাচ্ছে। এবং হাইজ্যাকিংটা একটু কমে যাওয়ার পর এই বোধহয় ঢাকা ট্রিবিউনে এখানে ভিডিও লিঙ্কে দেখলাম যে সিদ্ধেশ্বরীতে গতকাল ভোর 5টার দিকে হচ্ছে গাড়ি করে এসে এখানে হচ্ছে একটা ভদ্রমহিলা যাচ্ছেন ট্রেনিং করতে, ওনাকে ছেঁচড়ে নিয়ে গেল। আবার এই কিছুদিন কিন্তু মানুষ কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল যে মানে মোটামুটি ওরা একটা সামলে ফেলেছে। তো আমি জানি না যে কতটুকু এখন সাধারণ মানুষের জরিপ যতক্ষণ না করা হবে এটা বলাটা আনসাইন্টিফিক। কিন্তু হ্যাঁ, প্রথম আগে 2 মাস আগে পর্যন্ত, 1 মাস আগে পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি ছিল। কিন্তু আবার একই সাথে আমি ওনার কথাই বলি, আমাদের বেলি রোডে এবং সিদ্ধি অন্য জায়গায় বেশ কিছু দোকান আছে, গুলশান টুলশানের কথা বাদই দেন, তো ওখানে যে আমি বলি যে এখানে হচ্ছে একটু ডিপার্টমেন্ট স্টোরের মতো বা একটু মুদির দোকানের মতো বা মাঝখানে একটা আছে, ওরা বলছে ব্যবসা কিন্তু খারাপ, অর্থনীতি কিন্তু এখানে একটা মন্দার মতো আছে। এবং আপনি যদি তথ্যগুলো দেখেন, যদি এখানে সব কথা তথ্য কেন, তথ্য ছাড়া তো কথা হয় না। আপনি এখানে বলছেন যে বেসরকারি যে বিনিয়োগ এটা মাত্র 23.96% জিডিপি, যেটা সব বেশ নিম্ন। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট খুব ভালো কথা, ইনভেস্টমেন্ট সামিট করেছেন, ইটস আ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, সবসময় শুধু মানে ঢালাওভাবে ক্রিটিসিজম করবো না। কিন্তু এখানে কিন্তু দেখেন কিভাবে হয়েছে, এর মাত্র 213 মিলিয়ন, তার আগের বছরে কিন্তু এটা ছিল হচ্ছে আপনার প্রায় 750 মিলিয়নের মতো। তার মানে কি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি বলেন, রেজিম চেঞ্জ বলেন, বা হচ্ছে ল্যাক অফ পলিসি কন্টিনিউটির জন্য পড়ে গেছে। এবং প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, মানে আপনি যখন বেসরকারি খাত হচ্ছে যখন ঋণের নেওয়ার প্রবণতা, ওটা কমে এখন মাত্র 6.82% হয়ে গেছে। তো এই যে আপনার বিজনেস কনফিডেন্স, ব্যবসায়ীদের কনফিডেন্স না হলে, কনজিউমার কনফিডেন্স না হলে একটা অর্থনীতির চাকা ঘুরবে না। সাধারণ মানুষ হয়তো বা একটু স্বস্তিতে আছে, যেখানে বড় আকারের দুর্নীতি হয়তো বা তারা জানতে পারছে বা হচ্ছে না, ভালো কথা। কিন্তু ভবিষ্যতে হোয়াট ইজ দ্য রোড ম্যাপ? কেন আপনাদের সংস্কার করতে হবে, সংস্কারের মেয়াদটা কতদিন পর্যন্ত, এবং তার সাথে সাথে হচ্ছে যে আপনার হচ্ছে যে পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলের সাথে আপনার রোড ম্যাপটা কি, এখানে হচ্ছে একটা অ্যাকসেপ্টেবল, একটা ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন, এটা করার জন্য আপনার এখানে কতদূর আমরা এগিয়ে গেছি। এবং তার সাথে সাথে আমাদের কিন্তু অনেকগুলো সমস্যা আছে। ট্রাম্পের যে এখানে যে ট্যারিফের যেখানে ডিক্লারেশন আপাতত সাসপেন্ডেড আছে, এটা আমাদের রপ্তানি বাজারে এবং আমাদের মূল রপ্তানি হচ্ছে আরএনজি, এটার উপর কি ইম্প্যাক্ট হবে? বা এই যে সামনে যে এখন যে ইভলভিং ক্রাইসিস, ইন্ডিয়া পাকিস্তানের যেখানে বর্ডারে যেখানে ফায়ারিং হচ্ছে, শেলিং হচ্ছে, ওটার ইনফ্লুয়েন্স কতদূর বাংলাদেশের উপর এসে পড়বে, এগুলো কিন্তু আমরা এখনো কিন্তু আমরা করি। সঙ্গে সঙ্গে তো রোহিঙ্গা ক্রাইসিস আছে, এই প্রসঙ্গে আসবো আবার। সাইদ আব্দুল্লাহ, এই চলমান যে সংকট, এই সংকট থেকে উত্তরণের পথটা কি? চলমান সংকটের উত্তরণ যেটা আমি মনে করব যে অনেকগুলা জিনিস পজিটিভলি ডিরেক্টেড হচ্ছে, যদিও কনক্লুশন কি আসবে সেটা সময় বলে দিবে। একই সাথে আমার মনে হয় যে কিছুটা পারসেপশন, মানুষের পারসেপশন কিন্তু অনেকভাবে ড্রিভেন হয়, বিভিন্নভাবে মানুষের সম্মতি উৎপাদন করারও একটা মেকানিজম চলতে থাকে বিভিন্ন ইস্যুতে। যেমন আমার যে এলাকা পাবনার সাথিয়া বেড়া, আমি গিয়ে যখন সাধারণ মানুষের সাথে মিশি, কথা বলি, সেই সাধারণ মানুষের কাছ থেকে আমি মোটামুটিভাবে যেটা বুঝতে পারি তারা কি চায়, তারা 3 বেলা শান্তি মতো খেতে চায়। তারা যেটা চায়, তাদের যারা সন্তান সন্ততি আছে তারা যাতে পড়াশোনা করার পরে, বা পড়াশোনা যদি একটু কমও করে, কোনো না কোনো কর্মে আছে, অর্থাৎ তারা বেকার বসে নাই। তারা আর একটা জিনিস যেটা পেতে চায় যে ন্যূনতম শিক্ষার ব্যবস্থা যাতে ভালো থাকে, হাসপাতালে গেলে যাতে একটু চিকিৎসাটা ভালো মতো পায়, এবং তারা কোনো ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ বা কোনো কিছু করার ক্ষেত্রে লোকাল জায়গায় অনেক ক্ষেত্রে মানুষের যে ইনফ্লুয়েন্স, চাঁদাবাজি বলেন বা অন্য কোনো কিছু বলেন, সেটা কতটা কমানো যায়। মানুষের আসার জায়গাটা কিন্তু এই পরিমাণ। এখন এই জিনিসটা করার ব্যাপারটাকে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, এটা এক সাইড দিয়ে প্রশংসা করা দরকার। আমি আবার এমন মানুষ যে আমি প্রশংসা করব, কিন্তু সেই প্রশংসাটা কখনোই দেবত্ব আরোপ করে দিব না। তার কারণ হলো এইটাকেও চেক অ্যান্ড ব্যালেন্সে রাখাটার দরকার আছে। যেমন অনেক মানুষ বলবে যে 5 বছর ইলেকশন ছাড়া থাকুক, একটা পপুলার দাবিও যদি আমি মনে করি যে ঠিক আছে একটা পপুলিস্ট তত্ত্ব উঠে আসছে, আমি এটার বিরোধিতা করি।
তার কারণটা হলো ভোটবিহীন অবস্থার বিকল্প কি? ভোট হওয়া। নর্মাল ভোটের বিকল্প কি? ভালো ভোট হওয়া। কিন্তু কেউ যদি মনে করে যে এতদিন ভোট ছিল না, অতএব যে অবস্থা আছে এই স্ট্যাটাস কোটা থাক, এটা অন্যায্য কথা। খারাপ ভোটের বিকল্প ভালো ভোট, খারাপ ভোটের বিকল্প কখনোই ভোটহীনতা না। মানে রাজনীতির বিকল্প ভালো রাজনীতি, রাজনীতির বিকল্প বিরাজনীতিকরণ না। কিন্তু সেই চেষ্টাটাও কিন্তু কোনো কোনো পপুলিস্ট তত্ত্বের ভেতরে উঠে আসছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। একই সাথে আরেকটা ব্যাপার বলি, আমি আজকে শুনলে আমার মনে আছে 2013 সালের দিকে হঠাৎ করে মনে হতো যেন শাহবাগের যে আন্দোলন ওইটাই বাংলাদেশ, শাহবাগের ইমরান সরকারের মতো যারা কথা বলে মনে হতো তারাই যেন সরকার। পরের দিন কি হবে তারাই সেই এজেন্ডাটা ঠিক করে দিত, সারা দেশের মানুষ হাততালিও দিত। ঠিক তার কয়েক বছর পরে তাদের ঘৃণ্য রূপগুলো মানুষ যখন দেখতে পারলো, মানুষ এখন নির্ঘাত। আমি জানি যে শাহবাগের ওই জায়গায় যে কাজগুলো ঘটেছে, মানুষ কিন্তু ওই একই মানুষ ওইটাকে নেগেটিভলি পোর্ট্রে করে। অনেক মানুষ ওই 2013 সালে ফেসবুক স্ট্যাটাসে যে ধরনের কথা লিখেছে, আজকের দিন ওই একই মানুষ তার ওই নিউজ ফিডে যদি ওই পুরাতন মেমোরিগুলো আসে, তাহলে দেখা যাবে যে অনেক মানুষ আছে একদম টোটালি বিপরীত মতদর্শে চলে গেছে, পোস্টগুলো ডিলিটও করে দিয়েছে। তার মানে ব্যাপারটা আমি এটাই বলছি, ইনস্ট্যান্ট অনেক কিছু পপুলিস্ট তত্ত্বে চলে যেতে পারে, কিন্তু এটা পার্মানেন্টলি ভালো কাজ নাও হতে পারে। এই জন্য সংস্কার চলতে থাকবে। সংস্কার আর নির্বাচন দুইটা কখনোই বিপরীতমুখী কাজ না। সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, সংস্কারও জরুরি, অ্যাট সার্টেন পয়েন্ট অফ টাইম ইলেকশনটাও জরুরি এবং ভালো ইলেকশনটা জরুরি। কিন্তু কখনো কেউ যদি মনে করে বিরাজনীতিকরণের দিকে আগানো দরকার, 1-11 তো একটা বাজে অভিজ্ঞতা আছে। আমার বয়স তখন কম ছিল, কিন্তু আমার স্পষ্ট মনে আছে 1-11 প্রথম দিকেও মানুষ অনেক হাততালি দিয়েছে যে সবাই খারাপ, অতএব এইরকম অবস্থা চলুক। কিন্তু আমার মনে আছে 18 টাকা কেজি চাল 42 থেকে 46 টাকাতে চলে গেল। একটা পর্যায়ে দেখা গেল যে রাজনৈতিক সংকট রাজনৈতিক ওয়েতেই মোকাবেলা করতে হয়, রাজনৈতিক সংকট কখনো বিরাজনীতিকরণের পথে যাওয়া যায় না। সো আমাদের দুইটাতেই চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে। অনেক ধন্যবাদ প্রফেসর আব্বাসী। আপনি জানেন যে ভারত পাকিস্তান যে উত্তেজনা চলছে, জি, তো সেই উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশের এই যখন তো আমরা তো একটা সংকটের মধ্যে আছি, বাংলাদেশে কি এর কোনো প্রভাব পড়বে? ইনডাইরেক্টলি পড়তে পারে। কেন, যদি আপনার রাজনীতি, ওদের দুইটাই নিউক্লিয়ার আর্ম নেশন এবং ধারণা করা হচ্ছে ওরা লিমিটেড মিলিটারি এনগেজমেন্টে যাবে, ধারণা করা হচ্ছে। কিন্তু 2016 সালে এখানে আপনি যদি উড়ি এখানে আক্রমণের জন্য দেখেন, বা 2019-এ পুলওয়ামার যে আক্রমণ করা হয়েছিল বাই সাসপেক্টেড হচ্ছে যে কাশ্মীরি, এখানে হচ্ছে যে কাশ্মীরি এখানে অ্যাক্টিভিস্ট বা পাকিস্তানের সমর্থনে, ইন্ডিয়া কিন্তু ওখানে একটা মিলিটারি স্ট্রাইক করেছে, সার্জিক্যাল স্ট্রাইক করেছে। এখন কিন্তু এখানে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী আজকে যেটা আসে, ওখানে ওরা বলছে হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু এখানে একটা সব জায়গায় কিন্তু ওরা বেশ জায়গায় বলেছে যে প্রাইভেট যেখানে আপনার মানে ব্যক্তিগত যেখানে হচ্ছে কূটনীতির সাথে যে ওরা কূটনীতিকদের সাথে যে আলাপ করেছে, ওরা কিন্তু বড় এভিডেন্স, শক্ত এভিডেন্স দিতে পারে না। ওরা বলেছে 3 আক্রমণকারীর মধ্যে 2 জন অন্তত পাকিস্তান থেকে আসছে, পাকিস্তানের অঞ্চল থেকে আসছে। কিন্তু যেটা অনেকে আন্দাজ করছে যে এইবার এবং প্রত্যেকবার যখন কাশ্মীরের এখানে ইন্ডিয়ানদের ভাষ্য অনুযায়ী টেররিস্ট অ্যাটাক হচ্ছে, আর পাকিস্তানের বলছে এটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স লাভিং কাশ্মীরিজ, যাতে করে মোরাল সাপোর্ট দেয়। দুই দলের মধ্যে এটা এখানে আছে, দুইটা দেশের মধ্যে এটা একটা ওয়ার্ডের স্কিমিং, এখানে পলিটিক্স আছে। এখন মোদি কিন্তু ইজ আন্ডার ইমেন্স প্রেশার টু ক্যারি আউট আ মিলিটারি স্ট্রাইক। এবং পাকিস্তানি আর্ম ফোর্সেস চিফেরও যখন হচ্ছে যে উনি এখানে 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব নিয়ে এখানে বলা শুরু করলো, তারপরে যে কাশ্মীরে অ্যাটাক হলো, ওরাও কিন্তু এখানে শোনা যাচ্ছে যে চায়না থেকে ওদের JF-17 হচ্ছে ব্লক 3 যে ফাইটার আছে, ওদের জন্য অত্যাধুনিক মানে ভেরি অ্যাডভান্স এখানে হচ্ছে যে ওরা এক ধরনের মিসাইল নিয়ে আসে যেটা 300 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কারণ ওরাও আশা করছে, মানে ওরা আশঙ্কা করছে যে ইন্ডিয়া কিন্তু হচ্ছে রাফাল দিয়ে এখানে হচ্ছে একটা অ্যাডভান্স স্ট্রাইক করবে। এবং ইন্ডিয়ান নেভিও কিন্তু গুজরাট থেকে মুভ করা শুরু করেছে একটা নেভাল ব্লকেডের জন্য। তো এটা কিন্তু ওয়ার অফ মানে একটা অ্যাট্রিশন। এবং যেহেতু JD ভান্সের ভিজিটের সময় এই অ্যাটাকটা হয়েছে, তার জন্য কিন্তু আমেরিকারও কিন্তু এক ধরনের কিন্তু সাপোর্ট এখানে বেশি চলছে, হচ্ছে ঝুঁকে পড়েছে হচ্ছে এই ভারতের দিকে। এখন বাংলাদেশের সাথে কি একে ভারতের সাথে আমাদের কিন্তু ভারত বা পাকিস্তান মধ্যে সংঘাতক আমরা চাই না। 2 হচ্ছে দুইটাই নিউক্লিয়ার আর্ম নেশন, যদি খোদা না খাস্তা যুদ্ধটা যদি একটা স্টেজের পর এসকেলেট করে, আমি বলি এটা সম্ভাবনা খুবই কম, নিউক্লিয়ার ডেব্রি যদি এটা আসে, এটা কিন্তু বাংলাদেশ ডিরেক্টলি ইম্প্যাক্ট হবে। এবং 3 নম্বর হচ্ছে বিদেশি বিনিয়োগ তাহলে এই পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে আসবে না যদি এরকম একটা অশান্তি থাকে। এবং 4, এই পাকিস্তানের সাথে যখন এই ক্রাইসিসটা রিজলভ হয়ে যাবে,
আমার কেন জানি মনে হচ্ছে নিউ দিল্লি বাংলাদেশের ব্যাপারে ওদের যে পররাষ্ট্রনীতি আগে থেকে বৈরিতা আছে, ওরা আরও বোধহয় ওরা আরও হকিশ হয়ে যাবে এবং ওরা আরও অ্যাগ্রেসিভভাবে এখানে অ্যাডভান্স করবে, কেন এখানে ওদের সিকিউরিটি কনসার্নগুলো তো এখানে হচ্ছে এখন সবার আগে আবার আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। 1.5 মিনিট আছে। পাকিস্তান আর ইন্ডিয়ার এই সংঘাত নিয়ে যেহেতু কথাটা তুললেন, আমি জাস্ট দুইটা চুক্তির কথা বলবো। সামনের দিনে আমাদের বাংলাদেশের এই জায়গাটা খুব সিরিয়াসলি মনোযোগী হওয়ার দরকার আছে। ওয়াটার শেয়ারিং যেসব ট্রিটিগুলো আছে, যেমন যখন এই সংঘাতটা আসছে সিন্ধু অববাহিকায় যে নদীগুলো আছে সেই জায়গার ওয়াটার শেয়ারিং নিয়ে কিন্তু ভারত পাকিস্তান একটা দ্বন্দ্বের ভেতরে চলে গেছে এবং 1960 সালের সেই চুক্তিটা ছিল অলরেডি ভারত বহুবার করে লঙ্ঘন করে, পাকিস্তানের অনেক সম্পর্ক আছে। তো ওই জায়গা থেকে যদি আমরা একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করি, 1996 সাল শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলো, ওই টাইমে দেবগৌড়া ছিল ভারতের প্রাইম মিনিস্টার, উনিও খুব নতুন একটা সরকার ছিল এবং সবচেয়ে দুর্বল সরকারেরও একটা ছিল ভারতের। তারা এসে 1996 সালের 12ই ডিসেম্বর তারা যে চুক্তিটা করলো গঞ্জেস ওয়াটার শেয়ারিং ট্রিটি, সেই ট্রিটিটা পুরা দমে একপাক্ষিক একটা চুক্তি ছিল। এই চুক্তিটাও রিভাইজ করার দরকার আছে, কারণ যখনই কোনো ইস্যু হচ্ছে ভারত পাকিস্তানের সাথেও যেহেতু পানির লেনাদেনার জায়গাটা বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশের সাথেও সামনের দিনে অনেক সংঘাত বাড়তে পারে। যখনই বাড়বে তখনই কিন্তু এই যে আমাদের গঙ্গার পানি অববাহিকা এবং বিভিন্ন জায়গায় এই জাতীয় সংকট তারা তৈরি করবে। কখনো দেখা যাবে খরার ভেতরে পানি আসবেই না, কখনো দেখা যাবে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার কারণে একটা আকস্মিক বন্যা। হাইড্রোলজিক্যাল ডেটা যে ওটাও ওরা শেয়ার করছেন, যার জন্য ফ্লাডে অ্যাডভান্স ওয়ার্নিং পাচ্ছে না, পাকিস্তানও পাচ্ছে না, বাংলাদেশও পাচ্ছে না। তো এই জায়গাটা কিন্তু আমাদের একটা শিক্ষা নেওয়ার দরকার আছে সামনে, তাহলে এই জাতীয় জিনিস কিন্তু ভারত করবেই। আমাদের এই দিকে অগ্রসর হওয়ার দরকার, আর কোনো জায়গাতেই যুদ্ধ ঘটুক এটা আমরা চাই না। আমি মনে করি দুইটাই যেহেতু নিউক্লিয়ার ওয়েপন আছে দুইটা দেশে, প্র্যাকটিক্যালি দুইটা দেশ ডিরেক্ট কোনো যুদ্ধে জড়াবে না, কিন্তু এই যে হম্বি তম্বির আবার দরকারটা হয়। ভারত অনেক সময় কোনো একটা জায়গায়, আমি কয়েক বছরের ট্র্যাক রেকর্ড যদি দেখি, হম্বি তম্বির তখনই দরকার হয় যখনই নিজস্ব পলিটিক্সটা দমে যায়, তখনই তারাই যে একমাত্র দেশটাকে রক্ষা করতে পারে এই টাইপ একটা ভাব তৈরি করার জন্য একটা যুদ্ধ। একটা কথা যদি মতি ভাই বলে দিই, এটা একটা ওয়াকফ বিলের যে কন্ট্রোভার্সি, $14.2 বিলিয়ন, $14.2 বিলিয়ন রিয়েল এস্টেট মুসলমানদের আন্ডারে যেটা ছিল ওটা কিন্তু ভারত সরকার নিয়ে নিচ্ছে। এটা নিয়ে যে সমালোচনা হচ্ছিল, এটা কিন্তু এই কাশ্মীর এখানে ডিসপিউটে কিন্তু এটা অনেকটাই চাপিয়ে দেওয়া হলো। প্রফেসর আব্বাসী আপনাকে অনেক ধন্যবাদ, সাইদ আব্দুল্লাহ আপনাকেও ধন্যবাদ। দর্শক মূল্যে আজ পর্যন্তই, আপনার সময় ভালো থাকুন।